আপনার খালামারে বুঝায়া সুজায়া বাম পট্টি দিয়া টাকা নিয়ে যান বড় ভাইয়ের বাড়িতে। হে ঢাকায় 4-5 দিন থাকার পরে যখন বুঝবো যে না এখানে অনেক আরাম ভাল লাগতেছে, তখন খালি আপনি সবকিছু বেচা ঢাকায় বাড়ি গাড়ি কিনার একটা লোভ দেখান, দেখবেন সব কাজ হয়ে গেছে। তারপর আম্মা যেমনি আব্বার কাছ থেকে সব কিছু নিয়ে নিছি, তেমনিও আমি আম্মার কাছ থেকে সব কিছু নিয়ে নিই। কি ঠিক কইছি না? এই তো বুঝতে পারছেন, হ্যারে বুঝাই তো ঢাকাতে 2টা বাড়ি কিনেন আর মাসে মাসে লাখ লাখ টাকা ভাড়া তোলেন, বৈশা বৈশা খান আরামের। মনের মধ্যে অনেক কথা জৈবা আছে, সব কথার সারমর্ম একটাই, বাবারে আমি তোর ইচ্ছা করে ঠকাই নাই, শয়তানের ধোকায় পড়ছিলাম। আর সেই শয়তানটা হইতাছে জায়েদা বেগম। আমার চোখে ধুলা দিয়া উকিল রে হাত কইরা তোর ভাগের সম্পত্তি, মার্কেট, বাড়ি সব নিজের নামে লিখা দিচ্ছে। করতে দেন হাতি, ওর ঘরে নিয়ে যা, নাই কিন্তু বাড়ির মান সম্মান সব চলে যাবে। চলো বাবা, ঘরে চলো। তোয়ও তুমি চিল্লানো বন্ধ করো, তুমি ঘরে চলো, আমি তোমার খাইতে দিতেছি। আসো। যাও বাবা, যাও 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 যাও। মইন যখন কালকে কইলো ঢাকায় প্লট কিনবো, তখন বুঝি নাই সামনে আমার লেগে কত বড় কষ্ট অপেক্ষা করতেছে। এখন বুঝতেছি ওরা মাত্র 3 দিনের লেগে ঢাকায় গেছে, তাতে আমার বুক কেমন খালি খালি লাগতেছে। ওরা যখন একেবারে চইলা যাইব, তখন আমি কেমনে থাকবো, কেমনে থাকবো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কার কাছে আসছেন? আমি মইনুদ্দিন, সালাউদ্দিন সাহেবের ছোট ভাই। মুগ্ধ বই। মুগ্ধ সাহেবের ছোট ভাই। ও মুগ্ধ স্যার, মুগ্ধ স্যার আপনার কথা অনেক। নিজের জন্মদাতা পিতা যখন চরম অন্ধবিশ্বাসের কারণে পথে বসার উপক্রম হয়, আর মাথার উপরে ছাদটুকু যখন আপন মায়ের অভাব পূরণ করতে আসা সৎমা কেড়ে নেয়, তখন একজন মানুষের ঠিক কেমন অনুভূতি হতে পারে? সত্যের মৃত্যু নেই নাটকের আজকের পর্বে আমরা এমন এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার সাক্ষী হতে চলেছি, যা হয়তো আপনার রাতের ঘুম কেড়ে নেবে। একদিকে স্বামী, যাকে গলা ধাক্কা দিয়ে রাতের অন্ধকারে বাড়ি থেকে বের করে দিয়েছে, সেই মেয়েটি যখন বাবার বাড়িতে এসেও সৎ মায়ের নির্মম গঞ্জনা শুনছে, তখন তার ভবিষ্যৎ ঠিক কোন খাদের কিনারায় গিয়ে দাঁড়াবে? অন্যদিকে ঢাকা শহরে সম্পত্তির লোভে এক ভয়ঙ্কর জাল বিছাতে শুরু করেছে আমেনা ও মঈন। কিন্তু এই অন্ধ লোভের শেষ কোথায়? কে জিতবে আর কে হারবে এই নিষ্ঠুর বাস্তবতার খেলায়? চলুন সত্যের মৃত্যু নেই নাটকের এই শ্বাসরুদ্ধকর পর্বের গভীরে প্রবেশ করি এবং বিশ্লেষণ করে বের করি আগামীতে কি প্রলয়ঙ্করী ঝড় আসতে চলেছে। প্রিয় দর্শক, সত্যের মৃত্যু নেই নাটকের ৩১তম পর্বটি যারা দেখেছেন তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে এই পর্বটি ছিল ইমোশন, সাসপেন্স এবং মানুষের চরিত্রের অন্ধকার দিকগুলোর এক অদ্ভুত সংমিশ্রণ। আমরা প্রতিনিয়ত আমাদের সমাজে যে ঘটনাগুলো ঘটতে দেখি, ঠিক সেই বাস্তবতারই এক নিখুঁত প্রতিচ্ছবি যেন ফুটে উঠেছে এই পর্বের প্রতিটি দৃশ্যে। নাটকের শুরুতেই আমরা দেখতে পাই মুগ্ধ এবং তার স্ত্রীর মধ্যে একটি মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। মুগ্ধর স্ত্রী অত্যন্ত রাগান্বিত হয়ে আছে, কারণ সালাউদ্দিন পড়াশোনার পেছনে টাকা খরচ না করে ৩৫,০০০ টাকা দিয়ে প্লট কেনার চিন্তাভাবনা করছে। এই দৃশ্যটি কিন্তু শুধুমাত্র স্বামী স্ত্রীর সাধারণ ঝগড়া নয়, বরং এটি আমাদের সমাজের একটি গভীর বাস্তবতাকে তুলে ধরে, যেখানে শিক্ষার চেয়ে সম্পদের মোহ মানুষকে বেশি গ্রাস করে। ঠিক সেই মুহূর্তে আমেনা তাদের জন্য নিজের হাতে চা বানিয়ে নিয়ে আসে। আমেনার এই চা নিয়ে আসাটা হয়তো খুব সাধারণ একটি ঘটনা মনে হতে পারে, কিন্তু মুগ্ধর স্ত্রীর প্রতিক্রিয়া আমাদের অন্য কিছু ভাবতে বাধ্য করে। সেই আমেনার এই কাজটিকে একেবারেই ভালোভাবে নেয়নি, বরং সে পরিষ্কার বুঝিয়ে দেয় যে আমেনার মতো কম শিক্ষিত এবং লোভী মানসিকতার মানুষের হাতের চা খাওয়ার কোনো ইচ্ছে তার নেই। এখানে মুগ্ধ কিন্তু তার স্ত্রীর পক্ষই নেয়। আপনারা কি একবার ভেবে দেখেছেন মুগ্ধর এই আচরণের পেছনের কারণ কি? মুগ্ধ খুব ভালো করেই জানে আমেনা এবং মঈনের চরিত্রের আসল রূপ। সে জানে এই চায়ের কাপের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বড় ষড়যন্ত্র বা স্বার্থ। আমিনার এই অপমানিত হওয়াটা কি তার ভেতরে নতুন কোনো ক্ষোভের জন্ম দেবে? সে কি এর প্রতিশোধ নেওয়ার জন্য আরও ভয়ঙ্কর কোনো পরিকল্পনা করবে? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মনে থেকেই যায়। এরপরেই আমরা দেখতে পাই আমেনা এবং মঈনের সেই ভয়ঙ্কর পরিকল্পনার দৃশ্য।
মঈন অত্যন্ত ঠান্ডা মাথায় মুগ্ধ এবং তার স্ত্রীকে জানায় যে তারা আগামীকালই ঢাকা আসছে। এই কথাটি শোনার পর মুগ্ধ এবং তার স্ত্রীর চোখে মুখে যে বিস্ময় এবং বিরক্তি ফুটে ওঠে তা সত্যিই দেখার মতো ছিল। মঈনের এই ঢাকা যাওয়ার পেছনের আসল উদ্দেশ্যটা কি সেটা আমরা পরের একটি দৃশ্যে খুব পরিষ্কারভাবেই বুঝতে পারি। মঈন, আমেনা এবং তাদের আরেকজন সহযোগী বসে পরিকল্পনা করছে কিভাবে ঢাকার খালাম্মার সম্পত্তি গ্রাস করা যায়। মঈন একটি অত্যন্ত ভয়ঙ্কর কথা বলে। সে বলে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে লোভ, আর এই দুর্বলতাকেই সে কাজে লাগাতে চায়। তারা পরিকল্পনা করে যে খালাম্মাকে ভুল বুঝিয়ে তাকে আরাম আয়াসের লোভ দেখিয়ে তারা ঢাকার ওই বড় বড় ফ্ল্যাটগুলোর দখল নেবে। মঈনের মাথায় ঘুরছে কোটি কোটি টাকার হিসেব। সে স্বপ্ন দেখছে ঢাকা শহরের বুকে বিলাসবহুল জীবনের। কিন্তু আমার প্রশ্ন হলো, এত সহজে কি তারা এই সম্পত্তি পেয়ে যাবে? ঢাকার সেই খালাম্মা কি এতটাই বোকা যে তিনি মঈন আর আমেনার এই ফাঁদে পা দেবেন? পরিস্থিতি দেখে মনে হচ্ছে আমেনা এবং মঈন ঢাকা শহরে গিয়ে এমন এক ভয়ঙ্কর খেলায় মেতে উঠবে যার পরিণতি হয়তো তারা নিজেরাও কল্পনা করতে পারছে না। তাদের এই লোভের আগুনে হয়তো একদিন তারা নিজেরাই পুড়ে ছাই হয়ে যাবে। এবার আসা যাক এই পর্বের সবচেয়ে হৃদয় বিদারক এবং মার্মান্তিক দৃশ্যে। সাথীর জীবনের দিকে তাকালে যে কারোরই চোখের পানি ধরে রাখা কষ্টকর হয়ে যাবে। স্বামী, যাকে ৩ তালাকের সমতুল্য কথা বলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, সেই মেয়েটি নিরুপায় হয়ে আশ্রয় নিয়েছে নিজের বাবার বাড়িতে। কিন্তু বাবার বাড়িতেও তার জন্য অপেক্ষা করছিল আরেক নির্মম বাস্তবতা। সাথীর সৎমা অর্থাৎ মুনির হোসেনের দ্বিতীয় স্ত্রী সাথীকে একবেলা ভাত দিতেও নারাজ। সে অত্যন্ত নিষ্ঠুরভাবে সাথীর বাবাকে শুনিয়ে শুনিয়ে বলে যে বিবাহিত মেয়েকে এভাবে দিনের পর দিন বাবার বাড়িতে বসিয়ে খাওয়ানো সম্ভব নয়। এই দৃশ্যটি আমাদের সমাজের সেই চিরচেনা রূপটিকে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, যেখানে একজন মেয়ের আসলে নিজের বলে কোনো বাড়ি থাকে না। বিয়ের আগে বাবার বাড়ি আর বিয়ের পরে স্বামীর বাড়ি, কিন্তু স্বামী যখন তাকে ছুঁড়ে ফেলে দেয় তখন বাবার বাড়িও যেন তার জন্য এক অচেনা এবং নিষ্ঠুর জায়গা হয়ে যায়। সাথীর এই অসহায়ত্ব দেখে আপনারা কি একবারও আবেগাপ্লুত হননি? একজন বাবার চোখের সামনে তার মেয়েকে এমনভাবে অপমান করা হচ্ছে, কিন্তু সেই বাবা একেবারে নিশ্চুপ। কেন এই নীরবতা? একজন পিতা হয়েও কেন তিনি তার মেয়ের পাশে দাঁড়াতে পারছেন না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা মুখোমুখি হই এই পর্বের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টের। আমরা দেখতে পাই সাথীর বাবা মনির হোসেন অন্ধকার একটা জায়গায় বসে ডুকরে ডুকরে কাঁদছেন। তার এই কান্নার শব্দে যেন লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় ভুল করার অনুশোচনা। সালাহুদ্দিন যখন তাকে সান্ত্বনা দিতে আসে, তখন মনির হোসেন যে সত্যটি প্রকাশ করেন তা শুনে যে কেউ শিউরে উঠবেন। মনির হোসেন তার নিজের জীবনের সবটুকু সহায় সম্বল, নিজের বাড়ি, জায়গা জমি, এমনকি যে জায়গাটি তিনি মসজিদ এবং মাদ্রাসার জন্য ওয়াকফ করে দিয়েছিলেন, সেই জায়গাটুকুও তার দ্বিতীয় স্ত্রী জায়েদা বেগম সুকৌশলে নিজের নামে লিখিয়ে নিয়েছে। চোখের সামনে ধুলো দিয়ে অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে একজন স্ত্রী কিভাবে তার স্বামীকে পথে বসিয়ে দিতে পারে, এটি তার এক জ্বলন্ত উদাহরণ। মনির হোসেন এখন সম্পূর্ণ নিঃস্ব। তার বলতে আর কিছুই অবশিষ্ট নেই। তিনি সালাহুদ্দিনের কাছে স্বীকার করেন যে তিনি সাথীর সাথে অন্যায় করেছিলেন জায়দাকে বিয়ে করে, আর আজ সেই ভুলের মাসুল তাকে কড়ায় গণ্ডায় চোকাতে হচ্ছে। জায়েদা বেগম যখন জানতে পারবে যে মনির হোসেন সবকিছু বুঝে গেছেন, তখন তার রূপ কেমন হবে? সে কি মনির হোসেনকেও এই বাড়ি থেকে বের করে দেবে? আমার মনে হচ্ছে মনির হোসেনের এই করুণ পরিণতি সমাজের সেই সব অন্ধবিশ্বাসী মানুষদের জন্য এক চরম শিক্ষণীয় বিষয়, যারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ভুল মানুষের হাতে নিজেদের সব ক্ষমতা তুলে দেয়। এই চরম ক্লাইম্যাক্স মুহূর্তে সালাহুদ্দিন কি পারবে মনির হোসেনকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে? সালাহুদ্দিন কি কোনো আইনি ব্যবস্থা নিয়ে জায়েদার এই জালিয়াতি প্রমাণ করতে পারবে? এই প্রশ্নগুলোই এখন দর্শকদের মনে সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে। আর ঠিক এমন এক শ্বাসরুদ্ধকর এবং যন্ত্রণাদায়ক পরিস্থিতির মাঝেই ঘটে যায় আরেক নাটকীয় ঘটনা। মাঝরাতে সাথীর স্বামী এসে হাজির হয় মুনির হোসেনের বাড়ির দরজায়। সে বাইরে থেকে চিৎকার করতে থাকে সাথীকে দরজা খোলার জন্য। সে দাবি করে যে সে সাথীর স্বামী, তার অধিকার আছে সাথীকে নিয়ে যাওয়ার। কিন্তু সাথী ভেতর থেকে চরম ঘৃণায় দরজা বন্ধ করে রাখে। সে আর কোনোভাবেই ওই অত্যাচারী স্বামীর কাছে ফিরে যেতে চায় না। কিন্তু ঠিক সেই মুহূর্তে সাথীর সৎ মা জায়েদা বেগম সেখানে উপস্থিত হয় এবং সে উল্টো সাথীকেই দোষারোপ করতে থাকে।
সে সাথীর স্বামীকে বলে সাথীকে ঘাড় ধরে নিয়ে যেতে, কারণ সে চায় না সাথী এই বাড়িতে থাকুক। এই দৃশ্যটিতে সাথীর চোখের যে অসহায়ত্ব এবং ভয় আমরা দেখতে পাই তা সত্যিই বর্ণনাতীত। একদিকে যে স্বামী তাকে চরম অপমান করে তাড়িয়ে দিয়েছে, সে এখন গায়ের জোরে তাকে ফিরিয়ে নিতে চাইছে। অন্যদিকে যে বাবার বাড়িতে সে আশ্রয় নিয়েছে, সেই বাড়ির বর্তমান মালকিন সৎ মা তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চাইছে। সাথী এখন কোথায় যাবে? আমার ধারণা সাথীর এই চরম অসহায়ত্ব হয়তো তাকে এমন এক সিদ্ধান্ত নিতে বাধ্য করবে যা আমরা কেউ আশা করিনি। হতে পারে সাথী এবার নিজের সম্মান রক্ষার্থে প্রতিবাদী হয়ে উঠবে। সে হয়তো বুঝতে পারবে যে এই পৃথিবীতে তার লড়াই তাকে একাই লড়তে হবে। অন্যদিকে আমরা যদি ঢাকার দৃশ্যগুলোর দিকে নজর দিই, তবে দেখব সেখানে সুরিয়া এবং তার পরিবার আমেনার আসার খবর নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। তারা খুব ভালো করেই জানে আমেনা এবং মঈন কী প্রকৃতির মানুষ। সুরিয়ার স্বামী এবং পরিবারের অন্য সদস্যরা আলোচনা করছে যে আমেনা নিশ্চয়ই কোনো বড় ধরনের স্বার্থ ছাড়া ঢাকায় আসার কথা চিন্তাও করতে পারে না। তাদের এই সতর্কতা প্রমাণ করে যে ঢাকায় আমেনার জন্য খুব একটা সহজ রাস্তা অপেক্ষা করছে না। সুরিয়া কি পারবে আমেনা এবং মঈনের এই ভয়ঙ্কর চক্রান্তের হাত থেকে তাদের পরিবার এবং সম্পত্তি রক্ষা করতে? আমার মনে হচ্ছে আগামী পর্বগুলোতে ঢাকা শহরে আমরা এক চরম মনস্তাত্ত্বিক যুদ্ধ দেখতে পাব, যেখানে একদিকে থাকবে মঈন এবং আমেনার ধূর্ততা এবং অন্যদিকে থাকবে সুরিয়ার সতর্কতা এবং বুদ্ধিমত্তা। নাটকের একেবারে শেষ দৃশ্যে আমরা দেখতে পাই আমেনা এবং মঈন মুগ্ধর সাথে ঢাকার সেই নির্মাণাধীন বড় বাড়ি এবং প্লট দেখতে এসেছে। আমিনার চোখ তখন লোভে চকচক করছে। সে এত বড় বাড়ি দেখে আক্ষরিক অর্থেই পাগল হয়ে গেছে। সে মনে মনে হয়তো ইতোমধ্যেই এই বাড়ির মালকিন হয়ে বসে আছে। কিন্তু বাস্তব কি এতটা সহজ হবে?